আসসালামু আলাইকুম। তো আজকে প্রজেক্ট সিন্ডিকেটের একটা প্রতিবেদন, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে। তো এটাকে আর কি সামারি করে তুলে ধরা। তো এখানে কিছু আমরা প্রজেক্ট সিন্ডিকেটের এই প্রতিবেদনটা লিখেছেন জোসেফ এস নাই। তো তার ভাষ্য মতে ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি সবসময় দেখা যায় একটা অ্যাগ্রেসিভ টাইপের পররাষ্ট্রনীতি থাকে বা দর কষাকষিমূলক পররাষ্ট্রনীতি থাকে। তো এটাকে তিনি আখ্যা দিয়েছেন বা যে তার এই খামখেয়ালিপনা যেটা, হ্যাঁ, এই খামখেয়ালিপনাটা মূলত হচ্ছে কি দর কষাকষির একটা ভালো কৌশল। তিনি দেখেছেন যে এই ক্ষেত্রে তার সাকসেস রেটটা খুব ভালো ভালো থাকে। তো এটা হচ্ছিল তার প্রথম স্টার্টিং এর ইন্ট্রোডাকশনটা আর কি। তো এই ডিসকাশনের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ট্রাম্পের এন্টি ডাম্পিং সিস্টেম। তার মানে ট্রাম্পের অর্থনীতি কিরকম হবে সেটার সাথে চীনের বাণিজ্য চুক্তিও আছে। জলবায়ু বিষয়ক ট্রাম্পের ব্যবস্থাটা কি হতে পারে, আব্রাহাম চুক্তি, যেটা কিনা হচ্ছে ইসরায়েলের বিষয়টাকে ইন্ডিকেট করে, আর হচ্ছে ইউক্রেন রাশিয়ার সমাধানের বিষয়টা। তো এখানে কিছু কি পয়েন্ট আছে তার। আহ, যদি বলি তার পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার কে হবে, সেটা হচ্ছে মার্কো রুবিও। তার সিকিউরিটি অ্যাডভাইজর যিনি নিরাপত্তা উপদেষ্টা সেটা হচ্ছে মাইকেল ওয়ালটজ। আর হচ্ছে তার অর্থমন্ত্রী স্কট বেস্ট। তো স্কট বেসেট। তো আহ, এই সম্পূর্ণ প্রতিবেদনে আমরা যেটা দেখতে পেরেছি, সবার প্রথম হচ্ছে ট্রাম্পের এন্টি ডাম্পিং সিস্টেমটা। এন্টি ডাম্পিং বিষয়টা কি? আমরা জানি এন্টি ডাম্পিং বিষয় হচ্ছে যখন কিনা আমরা কি করি, আমাদের দেশের পণ্য বেশি পরিমাণে চলার জন্য, আমাদের দেশের পণ্যটা বেশি পরিমাণে যাতে মার্কেটে বিক্রি হয়, এই জন্য আমরা কি করি, বাইরের দেশের থেকে সেম কেনা পণ্যের উপরে কর আরোপ করে দিই। যেমন আমাদের দেশে যেমন মনে করলাম, আহ আমাদের দেশে একটা পণ্য বাইরে থেকে যেটা আমরা ইম্পোর্ট করি, ধরেন কিছু জামা কাপড়ের কথাই বলি, আমরা মাঝে মাঝে কিছু জামা কাপড় বাইরে থেকে ইম্পোর্ট করি। এখন সেই সেম জামাটা বা জুতার কথা বলি, ধরেন জুতা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। এখন সেই সেম জুতো বাংলাদেশে বানায়, কিন্তু বাংলাদেশে খরচ হয় মনে করেন 10 100 টাকা বাংলাদেশের খরচ, আর বাইরের দেশে সেটা খরচ হচ্ছে 90 টাকা। এখন সেই 90 টাকার বাইরের দেশেরটা যদি আমাদের দেশে ঢোকে তাহলে সবাই দেখবে যে একটা 90 একটা 100। তো যেটা কম দাম সেটাই তো সবাই কিনবে, তো দেখা যায় যে বাইরের পণ্য বেশি চলবে। এইটাকে কাটানোর জন্য আমরা কি করি, একটা ট্যাক্স আরোপ করি। বাইরের দেশের পণ্য যখন আমাদের দেশে ঢোকে, মনে করেন প্লাস 20 টাকার ট্যাক্স হয়ে যায়। তো তখন এটা বাইরের দেশের পণ্যের দাম হয়ে যায় 110। তো একটা 110 টাকার পণ্য আর একটা 100 টাকার পণ্য, কোনটা কিনবেন? আপনি 100 টাকার পণ্য কিনবেন যদি সেম কোয়ালিটি। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই যে 20 টাকা এক্সট্রা অ্যাড করে আমি আমার দেশের পণ্যকে সচল রাখলাম, এই সিস্টেমটাকে আমরা বলি এন্টি ডাম্পিং সিস্টেম। এটা যে কোনো পণ্যের ক্ষেত্রে হয় আর কি। তো এই এন্টি ডাম্পিং সিস্টেমটা ডাব্লিউটিও এটা উম, কর্তৃক এটাও সিস্টেমটা প্রচলিত আছে আর কি। তো এই এন্টি ডাম্পিং সিস্টেম আবার সমস্যা হলো, এই সিস্টেমটা যদি আপনি একটা দেশের উপরে ফিক্সড আরোপ করতে পারবেন না, প্রত্যেক দেশের উপরে এটা আরোপিত হবে আর কি। এবার আসি যে এই এন্টি ডাম্পিং সিস্টেম হচ্ছে ট্রাম্পের পররাষ্ট্রনীতির একটা মূল একটা মূল একটা লক্ষ্য আর কি। এন্টি ডাম্পিং সিস্টেমের পরে আসি যে আহ, চীনের সাথে বাণিজ্য চুক্তি। দেখা গেছে কি যে চীনের সাথে বাণিজ্য চুক্তি, চীনের প্রচুর পরিমাণে পণ্য আমেরিকাতে, বিশ্বের সকল দেশে রপ্তানি হয়, আমেরিকাতেও রপ্তানি হয়। তো সেই ক্ষেত্রে যদি কর আরোপ করা বেশি হয় তাহলে চীন থেকে আমদানিকৃত পণ্য একটু অনুৎসাহিত হবে। এই দিকে লক্ষ্য রেখে ট্রাম্প চীনের উপরে কর আরোপ করা, ইতিমধ্যে চীন, মেক্সিকো এবং কানাডার উপরে আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। কতটা করবেন সেটা ক্লিয়ার করেননি, তবে তিনি ঘোষণা দিয়েছেন। এখন আসি যে এই ঘোষণাগুলো দিলে সমস্যা কি। দেখা যায় যে আন্তর্জাতিক বাণিজ্যে যদি পাল্টাপাল্টি এরকম আমদানির উপরে রপ্তানির উপরে আপনার কর আরোপ করা হতে থাকে, তখন দেখা যায় যে সকল দেশই যদি তার অন্যান্য অংশীদাররাও যদি এরকম কর আরোপ করে দেয়, এটা কিন্তু ট্রাম্পের জন্য হুমকি। কেন, তার দেশে অন্যান্য অনেক পণ্য আমদানির উপর নির্ভর, সেগুলোর দামও বেড়ে যাবে। এতে করে কি দেখা যাবে যে আলটিমেটলি যারা হচ্ছে সাধারণ জনগণ, যেটা ট্রাম্প দেশীয় রাজনীতিকে বেশি ফোকাস করে, সেই দিকেই একটু কি হয়ে যাবে, সেই দিকেই
তার মানুষ জনগণ ক্ষুব্ধ হয়ে যাবে, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারার সম্ভাবনা আছে। তো এটা একটা বিষয়। এবার আসছি ট্রাম্পের জলবায়ু প্রসঙ্গে। ট্রাম্প বরাবরই জলবায়ু প্রসঙ্গে অবহেলা চিত্র দেখা যায়। উনি প্যারিস চুক্তি থেকে, জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসতে চান, প্লাস তেল ও গ্যাসের প্রোডাকশন এন্ড রপ্তানি দুইটাই কি বাড়াতে চান। যদিও তার নবায়নযোগ্য জ্বালানির একটা বিশাল সুযোগ সুবিধা আছে ইউএসএ তে, কিন্তু তিনি চান হচ্ছে তেল গ্যাসের উৎপাদন বাড়াতে, রপ্তানি বাড়াতে, এবং জলবায়ুর প্রতি যে বরাবরই গুরুত্ব কম যেটা দেখা যায় সেটা তিনি আবারও সেই প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে তুলে ধরেছেন আর কি। এবার আসি আরব ইসরায়েলের বিষয়ে। আমরা জানি 2020 সালে সেপ্টেম্বর মাসের 15 তারিখে আব্রাহাম অ্যাকর্ড নামের একটা চুক্তি হয়েছিল। সেখানে হচ্ছে কি আরব ইসরায়েল নরমালাইজেশনের বিষয়টা আসছিল, যে তাদের সম্পর্ক নরমালাইজ করার বিষয়, ঠিক আছে। দুই দেশের স্বীকৃতি দেওয়ার আদান প্রদানের বিষয়ে। তো এখানে দেখা যায় যে আরব ইসরায়েলের মধ্যে ইউএই ছিল, বাহরাইন, মরক্কো, তারপরে সৌদি আরব, জর্ডান। তো এইরকম বিভিন্ন এগ্রিমেন্ট গুলোই একসাথে আসে আর কি। বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে, কোথাও পিস এগ্রিমেন্ট হয়েছে, ক্যাম্প ডেভিড অ্যাকর্ড হয়েছে, তারপরে পিএলওর সাথে চুক্তি হয়েছিল ইজিপ্টের সাথে। তো এরকম বিভিন্ন চুক্তি হয়েছিল। তো তার মধ্যে ট্রাম্প যেটা সবচেয়ে সাকসেসফুল মনে করে সেটা হচ্ছে আরব ইসরায়েল নর্মালাইজেশনের যে আব্রাহাম অ্যাকর্ডটা, সেটাকে ট্রাম্প খুব সাকসেসফুল মনে করে। যদিও এই আরব ইসরায়েল যুদ্ধের পরে এইটা একটু পিছিয়ে যায় বিষয়টা। তো ট্রাম্প আবারও আহ, আহ, মানে আশাবাদী যে তিনি সেই তার আগের যেই সাফল্যটা সেটাকে এগিয়ে নিতে চান। এখন এখানে দুইটা বিষয় আছে যে টু স্টেট সলিউশনের একটা কথা আসে প্রায় সময়, যে দুইটা আলাদা দেশ, সেটা কিনা সৌদি আরব ইসরায়েলের উপরে বলেছেন যে তারা যেন টু স্টেট ভিত্তিক সলিউশনের দিকে যায়, দুইটা আলাদা রাষ্ট্র হবে। তবে এই সম্পর্কে ইসরায়েল প্রশাসন অনুৎসাহী ছিল, কিন্তু এই 7ই অক্টোবরের যে আক্রমণ এবং 7ই অক্টোবরের পরে যে যুদ্ধ শুরু হয়ে গেল, এই প্রেক্ষিতে ইসরায়েলের তো গত ছিল প্রশাসন, এখন ইসরায়েলের জনগণও টু স্টেট সলিউশনের পক্ষে না। এটা হচ্ছে বর্তমানের অবস্থা আর কি। এবার আসি ইউক্রেন রাশিয়া সমাধানের বিষয়ে। ইউক্রেন রাশিয়া সমাধানের বিষয়ে কি আছে যে ট্রাম্প বরাবরই বলেছিল যে ট্রাম্প যখন ক্ষমতায় আসবে একদিনের বেশিও ইউক্রেন যুদ্ধ এক্সটেন্ড করবে না। আসলে বাস্তবিক পক্ষে সেটা তো সম্ভব নয়, কেননা বিশাল ব্যাপার যুদ্ধ। তো ট্রাম্প কিভাবে এই যুদ্ধটা হ্যান্ডেল করবে? তো ধারণা করা যায় ট্রাম্প হয়তোবা ইউক্রেনে সহায়তা কমিয়ে দিবে। সহায়তা কমিয়ে দিলে ইউক্রেন খুবই স্বাভাবিকভাবেই রাশিয়ার শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করবে, অথবা অথবা জাতিসংঘের যেই উম শান্তিরক্ষা বাহিনী আছে, বা জাতিসংঘের অনুচ্ছেদের 2 অনুচ্ছেদ অনুযায়ী, 5 অনুচ্ছেদ অনুযায়ী মেবি আমার করতে হবে। তো সেটা হচ্ছে কোরিয়ান সমাধান আর কি। 1950 সালে যে কোরিয়া সমাধানটা হয়েছিল সেই সমাধানের দিকে যাবে। তার মানে এই দুইটা অঞ্চলকে নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করবে, বর্ডারটাকে। এবং যখন নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করবে এবং সেখানে জাতিসংঘের হস্তক্ষেপ থাকবে বা ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী অবস্থান করবে, তখন দেখা যাবে যে যুদ্ধটা আর এক্সটেন্ড করছে না। এইটা হতে পারে ট্রাম্পের ইউক্রেন রাশিয়া আহ ইউক্রেন রাশিয়ার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি আর কি। তো এই কয়েকটা বিষয় ছিল হাইলাইট করার মতো। ট্রাম্পের এন্টি ডাম্পিং সিস্টেম, চীনের সাথে বাণিজ্য চুক্তি, জলবায়ু প্রসঙ্গে অবহেলা যেটা দেখা যায় আব্রাহাম চুক্তি, আর ইউক্রেন রাশিয়ার বিষয়, এগুলা তার পররাষ্ট্রনীতির মধ্যে হতে পারে। এবার আসি যে একটা সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে ট্রাম্প বরাবরই বলে রাখে যে আমেরিকার স্বার্থ সবার আগে, এবং তিনি তাদের যে নীতি এটা কারো উপর চাপিয়ে দিতে চান না, তিনি চান একটা উদাহরণ হতে সবার কাছে। তো এটা কিছু ক্ষেত্রে এটা ভালো যে এই দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দেয় না। অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দেয় না, কিন্তু কিন্তু যদি এই পারস্পরিক সম্পর্ক বাড়ানোর নীতির দিকে চিন্তা করি, তাহলে এইরকম নীতি হলে পারস্পরিক সম্পর্ক ভালোও থাকে না। তো এই ছিলই আজকে প্রজেক্ট সিন্ডিকেটের একটা প্রতিবেদন, যেটা কিনা বাংলায় অনুবাদ করেছেন সারফুদ্দিন আহমেদ। তো ট্রাম্পের পররাষ্ট্রনীতি যেমন হতে পারে সেই বিষয়ে। ধন্যবাদ।